হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইন আলম, কেমিস্ট্রি হলের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা গত লেকচার ধারাবাহিক হিসাবে গুণগত রসায়নের 2 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে যে পরমাণুর প্রকাশ। পরমাণুর প্রকাশ, তাহলে আমরা এখানে পরমাণু প্রকাশ করার জন্য কি করতে পারি? দেখো, একটা পরমাণু প্রকাশ করার জন্য কি কি দিতে হয়। সর্বপ্রথম একটা পরমাণু কি কি দিয়ে গঠিত সেটা আমরা দেখতে হবে। ধরো তোমাকে আমি যদি বলি একটা মানুষের পিকচার আঁকো, তাহলে তুমি কি করবে? সর্বপ্রথম ওই মানুষটার তুমি আগে তার একটা নাক আঁকবা, দুটো চোখ, একটা মুখ, দুটা কান, আকৃতি আঁকলে বুঝতে পারো মোটামুটি একটা মানুষ। তাহলে সেম ভাবে আমরা যখন একটা পরমাণুকে প্রকাশ করব, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তাহলে ওই পরমাণুটার হচ্ছে কি কি দিয়ে গঠিত সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, সর্বপ্রথম যে কাজ, একটা পরমাণুকে প্রকাশ করা একটা প্রতীক দ্বারা। প্রতীক নিলাম, এবং এই যে প্রতীকটা তুমি নিছো, প্রতীকের ঠিক বাম দিকে নিচে বসবে পারমাণবিক সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? জেড দ্বারা। এই জেড দ্বারা আমরা বলতে পারি এটা হচ্ছে, দেখো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এবং এই যে ঠিক পরমাণুর ভরকে প্রকাশ করে এ দ্বারা বোঝায় পারমাণবিক ভর সংখ্যা। দেখো, এবং এ ইকুয়াল টু হয়, দেখো ভাইয়া, এ ইকুয়াল টু পি প্লাস এন মৌলের প্রোটন সংখ্যার সাথে। দেখো, মৌলের প্রোটন সংখ্যার সাথে তার নিউটন যোগ করলে তার কি সংখ্যা পাওয়া যায়? ভর সংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে পরমাণুকে প্রকাশ করা হয়, যে প্রকাশ করার জন্য প্রথমে একটা প্রতীক লাগে। প্রতীক আমরা এখানে এইচ ধরেছি স্যাম্পল হিসাবে। তারপরে একটা প্রতীকের ঠিক বাম দিকে নিচে বসবে পারমাণবিক ভর সংখ্যা, বাম দিকে উপরে পারমাণবিক সংখ্যা, ঠিক বাম দিকে উপরে বসে ভর সংখ্যা। ভর কি দিয়ে গঠিত? প্রোটন এবং নিউট্রনকে তার ভর সংখ্যা বলে। পরমাণু ঠিক ডান দিকে নিচে বসে এন। এর কথা হচ্ছে এনটা কি? এনটা ভাইয়া হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা। অণুতে পরমাণুর সংখ্যা। এবং ঠিক উপরে বসবে, এখন কথা হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ বা আর কি? অনেকে আমরা এ দূরতে অভ্যস্ত, এটা অনেকে হয়তো বুঝতে পারতেছি না। দেখো ভাইয়া, তোমরা হয়তো সবাই জানো হাইড্রোজেন অণুকে H2 দিয়ে প্রকাশ করা হয়, ফসফরাস অণুকে P4 দিয়ে প্রকাশ করা হয়, সালফার অণুকে S8। তুমি একটা জিনিস দেখো, হাইড্রোজেন অণুতে এই যে দুটো পরমাণু রয়েছে, এই পরমাণু দুটো ঠিক আমরা নিচে প্রকাশ করছি। ফসফরাস অণুতে ফসফরাস পরমাণু রয়েছে 4টা, ঠিক দেখো ডান দিকে নিচে আমরা 4 লিখতেছি। একটা সালফার অণুতে সালফার কয়টা আছে? সালফার পরমাণু 8টা আছে। এই যে 8, এই আমরা ঠিক ডান দিকে নিচে বসাচ্ছি। তার মানে একটা যখন তুমি সংকেত লিখবা, তাহলে ওই সংকেতে জয়টা পরমাণু রয়েছে, এই পরমাণুর সংখ্যাটা তুমি ঠিক ডান দিকে নিচে বসাচ্ছ। দ্যাটস কল অণুতে পরমাণুর সংখ্যা। এবার উপরে বসবে আধান বা চার্জ সংখ্যা। এখানে দেখো, এটা হচ্ছে এম প্লাস মাইনাস। এম প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে আধান বা চার্জ। এটা বোঝাচ্ছে আধান বা চার্জ সংখ্যা। এটা কি হচ্ছে? আধান বা চার্জ সংখ্যা। আচ্ছা, কিভাবে কি এটা? যখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে যায়, তখন তার কি প্লাস সৃষ্টি করে। যদি পরমাণু থেকে ইলেকট্রন চলে আসে, নেগেটিভ চার্জ সৃষ্টি করে। তাহলে এখানে ইলেকট্রন চলে যাচ্ছে, এই ইলেকট্রন চলে যাওয়াটার ফলে যে আধানটা সৃষ্টি করছে, তার আধানের সংখ্যাটা হবে ঠিক এখানে ডান দিকে উপরে বসবে। আচ্ছা, এটা ইজি টপিক, আমরা কেন আলোচনা করছি দেখো, তাহলে বুঝতে পারবা আমাদের পরীক্ষায় যে কোশ্চেন গুলো আছে। দেখো, সর্বপ্রথম যে ধরো এই পরমাণুটা দেখো, Fe26 56 3+। এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনটা কত রয়েছে? এর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা কত? এই হচ্ছে কোশ্চেন।
আমরা একটু আগে দেখলাম যাহাই জেড তাহাই পি, তাহলে এখন দেখো বলো তো এখানে প্রোটন সংখ্যা কত হবে? একটা মোলের জেড সংখ্যা দেখো, জেড এর যাতে 26 আছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা কয়টা হবে? যে জেড এর সংখ্যা কত আছে, জেড দ্বারা প্রোটন বুঝাই, তাহলে জেড এখানে আমরা লিখতে পারি এভাবে জেড ইকুয়াল টু পি, তারপরে যাহাই জেড তাহাই পি। কথা বুঝা গেছে? যাহাই জেড তাহাই পি, কারণ একটা মোলের প্রোটন সংখ্যা ওই মোলের কি সংখ্যা নির্দেশ করে? পারমাণবিক সংখ্যা। তাহলে পি সমান এখানে কি লিখতে পারি? 26। পি সমান কি লিখতে পারি? 26। এবার হচ্ছে কি ভর সংখ্যা, দেখো ভর সংখ্যা আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান হচ্ছে 56। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই নিউটন সংখ্যা বের করবো কিভাবে? ভাইয়া এখানে a ইকুয়াল টু p প্লাস n, তারপর এখান থেকে একটা জিনিস লিখতে পারি n ইকুয়াল টু a মাইনাস p। তার মানে তুমি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে তোমার কি থাকবে? ভর সংখ্যা থেকে তুমি প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে তোমার কি থাকবে? নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে n সমান, দেখো n সমান হচ্ছে 56 মাইনাস 26 30। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন কি? ইলেকট্রন কত হবে? এই চার্জের জন্য বা এই আধানের জন্য ইলেকট্রন কতটি? ভাই ইলেকট্রন আমরা জানি কোনো পরমাণুতে ইলেকট্রন যদি চলে যায় তাহলে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, যদি ইলেকট্রন চলে আসে তাহলে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া এই জায়গাটাতে, যে আমার এখানে মোট পরমাণু প্রোটন ছিল কয়টা? 26টা। আমরা মোটামুটি সবাই জানি যে একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে? ইলেকট্রন থাকে। প্রোটন সংখ্যা 26, ইলেকট্রন 26টা আছে। এই যে 26টা ইলেকট্রন থেকে 3টি ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে বর্তমানে আছে কয়টা? বর্তমানে আছে হচ্ছে 23টা। বর্তমানে কয়টা আছে ভাইয়া? 23টা। এই হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা ঢাবির কোশ্চেন, ডিউতে 14-15 সেশনের কোশ্চেন এসেছিল। ডিইউ এর 14-15 সেশনের কোশ্চেন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে এফি আমাদের এখান থেকে 26টা থেকে 3টে চলে যাচ্ছে, তাহলে এখানে কয়টা ইলেকট্রন প্রোটন থাকে সে বিষয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আশা রাখি একটা পরমাণুকে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন, কিভাবে কি, সেটা তোমরা পারবা সবাই। যে কোনো পরমাণুকে প্রকাশ করার জন্য আমাদের একটা প্রতীক লাগবে, একটা তার বাম দিকে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা বসে, ডান দিকে উপরে বসে কি ভর সংখ্যা, ঠিক এদিকে বসে কি আধান বা চার্জ সংখ্যা। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই কোশ্চেন। তাহলে আমরা ইলেকট্রন প্রোটনের সংখ্যা আমরা বের করে ফেলতে পারছি। আশা রাখি আমরা নেক্সট ইয়ার পারবো। এবার আমরা চলে আসবো নতুন টপিক। দেখো সবাই ভাইয়া, আমরা চলে আসতেছি আইসোটোপ। আইসোটপিক দিয়ে আমরা আলোচনা করব। আইসোটোপের আইসোটোপ একটি গ্রিক শব্দ। আইসোটোপ একটি গ্রিক শব্দ। এই আইসো মানে কি জানো? লক্ষ্য করো ভাইয়া, এই যে আইসো কথাটার মিনিং হচ্ছে একই, আর আর এই যে দেখো পথে হচ্ছে প্রোটন। এই কথাটা কিভাবে এসেছে? আচ্ছা, আমরা একটু আগে বললাম যে একটা পরমাণুকে প্রকাশ করার জন্য মেইনলি কি কি লাগে ভাইয়া বলো তো? প্রোটন, নিউট্রন, ভর আর ইলেকট্রন। আমরা যদি এখান থেকে ইলেকট্রনটাকে হিসাবের বাইরে বের করে দিলাম, ইলেকট্রনটা কাজে লাগবে না, ইলেকট্রনটা বাদ, তাহলে আমার জিনিস থাকছে কি কি বলতো? প্রোটন, নিউট্রন, ভর। এই তিনটা জিনিসের কার কি মিল আছে এ বিষয়ে আমরা মেইনলি আলোচনা এখন করব। আইসোটোপ কাকে বলে সে বিষয়ে আমরা আসবো। তার আগে দেখো, আমরা এটাকে একটাও মুখস্থ করতে হবে না, তুমি একটু আমার টেকনিকটা দেখো ভাইয়া। আইসো মানে কি বললাম? আইসোটোপ একটা গ্রিক শব্দ। আইসো মানে হচ্ছে একই বা সমান। আর এই যে লাস্টে প আছে, পতে প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা সমান, তাহলে নিউটন আর ভর সংখ্যা কি হবে? ভিন্ন ভিন্ন। তাহলে কথাটা কি দাঁড়ালো? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা একই থাকবে, কিন্তু তার নিউটন আর ভর সংখ্যা কি থাকবে? ভিন্ন ভিন্ন। তাদেরকে আমরা বলবো পরস্পর কি? আইসোটোপ। আমি আবারও বলছি, আইসো মানে একই বা সমান, লাস্টে পতে প্রোটন, প্রোটন সংখ্যা সমান থাকবে, নিউটন আর ভর সংখ্যা কি থাকবে? ভিন্ন ভিন্ন। তাকে বলবো আমরা আইসোটোপ। দেখো তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজে। দেখো, এবং এই যে বললাম আইসোটোপ একটি কি শব্দ? গ্রিক শব্দ। আইসোটোপ একটি গ্রিক শব্দ। এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এই যে আইসো মানে হচ্ছে একই, টোপ মানে হচ্ছে স্থান। গ্রিক শব্দ থেকে হচ্ছে একই স্থান। কোথায় স্থান দেওয়া হয়েছে? তুমি বলতে পারো ভাই আইসোটোপ, আইসোটোপ মানে কি?
আইসো মানে একই, এটা গ্রিক শব্দ, যেহেতু আইসো মানে একই, বাংলা শব্দ একই। আর টোপ মানে হচ্ছে স্থান। কোথায় স্থান? পর্যায় সারণীতে এদের স্থান এক জায়গায় থাকে, তাই পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কিভাবে দেওয়া হয়েছে? প্রত্যেকটা মৌলের অবস্থান করা হয়েছে একটি একটি স্থান দেওয়া হয়েছে তার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আর ওই পারমাণবিক সংখ্যাটা প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? প্রোটন সংখ্যা দিয়ে। তাহলে প্রোটন গুলো যদি সমান হয়ে যায় ভাইয়া, তাহলে তার অবশ্যই পারমাণবিক সংখ্যা একই থাকবে। আর পারমাণবিক সংখ্যা যদি একই থাকে তাহলে ওটা পর্যায় সারণীতে স্থান এক জায়গায় থাকবে। তাহলে আমরা আলোচনাতে আসি এবার। দেখো পরবর্তী যে আইসোটোপ মানে কি? এই যে বললাম আইসো মানে একই বা সমান, আর টোপ মানে স্থান। তাহলে আইসোটোপ মানে হচ্ছে কি? একই স্থান। যেটা বললাম ভাইয়া, আইসোটোপ মানে হচ্ছে কি? স্থান, একই স্থান। কোথায় স্থান? পর্যায় সারণীতে স্থান। এবার আমরা সংজ্ঞায় চলে আসবো। দেখো যে সকল পরমাণুর, যেটা বললাম আইসোটোপ মানে একই, টোপ মানে স্থান, তাহলে এখান থেকে আইসো মানে একই, আর পদ হচ্ছে প্রোটন। তাহলে যে সকল পরমাণু, দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর কি বলে? আইসোটোপ বলে। পরস্পর কি বলে? আইসোটোপ বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলে? আইসোটোপ বলে। দেখো ভাইয়া যে আইসোটোপ উদাহরণগুলো কি কি আসতে পারে। প্রথমত দেখো কার্বন আইসোটোপ ভাইয়া তিনটি। এই দেখো কার্বন আইসোটোপ তিনটি। এই তিনটি আইসোটোপের দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা 6 6 একই, প্রত্যেকে দেখো ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এবং এটা নিউট্রন সংখ্যা যদি বের করতে চাও, দেখো ভাইয়া 12 থেকে তুমি যদি কি বাদ দাও? 6 বাদ দাও, তাহলে 6 থাকে। যদি 13 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে এখানে দেখো নিউট্রন সংখ্যা থাকে কত বলো তো? 7। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 8। প্রত্যেকের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন এবং এদের নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে এরা হচ্ছে পরস্পর কি রে ভাইয়া? আইসোটোপ। এদের ভিতরে এটা হচ্ছে ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ। ভালো করে লিখে রাখো, তেজস্ক্রিয় আইসোটোপ। এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এবং দেখো অক্সিজেনের ক্ষেত্রে এই যে 8 8 8 প্রোটন সংখ্যা একই আছে। এবং দেখো প্রত্যেকের 16 17 18 ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা কি? কিন্তু ভর সংখ্যা কি আছে? ভিন্ন ভিন্ন। তুমি দেখো নিউট্রন সংখ্যা যদি বের করতে চাও, 16 থেকে 8 বাদ দিলে 8, এখানে থেকে 9, এখানে থেকে 10। প্রত্যেকের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি আছে? ভিন্ন ভিন্ন। তাহলে এরা পরস্পর কি হচ্ছে? আইসোটোপ। এরা পরস্পর কি? আইসোটোপ। এবং ক্লোরিনের আইসোটোপ ভাইয়া দুইটি। কি কি দেখো? ক্লোরিনের আইসোটোপ দুইটি হচ্ছে, একটা হচ্ছে 17 35, একটা 17 হচ্ছে কি 37। তাহলে তুমি দেখো এখানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 25 থেকে বাদ দিলে হচ্ছে 18, এখানে বাদ দিলে হচ্ছে কত? 20। দেখো এদের প্রোটন সংখ্যা একই, বাট ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি আছে? ভিন্ন ভিন্ন। তাহলে এরা পরস্পর আইসোটোপ। এখন মোট কথা কি দেখো, যে মৌলগুলো একই রয়েছে। দেখো এদের মৌলগুলো একই রয়েছে, ভর সংখ্যা ভিন্ন। এদের সবগুলো অক্সিজেন পরমাণু একই মৌলের, বাট ভর ভিন্ন। ভাই একই মৌলের ভর ভিন্ন হলে অটোমেটিক নিউট্রন সংখ্যা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। তাহলে সবসময় মাথার মধ্যে ঢুকাই রাখবা, আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয়। পয়েন্ট। আরেকটু টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে পারি। আইসোটোপের লাস্টে প বর্ণটা রয়েছে। দেখো আইসোটোপের যে প বর্ণটা রয়েছে, এই যে প্রোটন, এই পতে তো যদি পা ধরি, বলতো প্রাণীর পা কই থাকে? নিচে। যখন তুমি দেখবা আইসোটোপ আইসোবার বাসা করতে বলছে, যেহেতু আইসোটোপের লাস্টে বর্ণ পতে পা বলা যায়, তাহলে প্রত্যেক যে যখন প্রাণীর পা থাকে নিচে, দেখো নিচ সমান হলে আইসোটোপ। দেখো প্রত্যেকের নিচ সমান আছে, তাহলে বলতে পারি এরা পরস্পর হচ্ছে আইসোটোপ। পরস্পর কি হচ্ছে? আইসোটোপ। কথা কি ক্লিয়ার? এরপরে চলে আসো ভাইয়া, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে এরা যেটা বললাম আমি তোমাদেরকে, যে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর কি বলে?
আইসোটোপ। তাহলে কি বললাম, একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে, একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আমরা কি বলতে পারি, আইসোটোপ বলতে পারি। এই হচ্ছে আমাদের আইসোটোপ সম্পর্কে এটা আলোচনা। এবার চলে আসবো আইসোটোপের বৈশিষ্ট্য। দেখো আইসোটোপের বৈশিষ্ট্যগুলো কি কি। সর্বপ্রথম কথা হচ্ছে আইসোটোপের বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই, এক নম্বর বৈশিষ্ট্য এরা একই মৌলের ক্ষেত্রে হয়। এক নম্বর বৈশিষ্ট্য কি, এরা একই মৌল। দেখো প্রত্যেকে একই মৌলের ক্ষেত্রে আছে না ভাইয়া, প্রত্যেকে একই মৌলের ক্ষেত্রে আছে, তাহলে এরা হচ্ছে একই মৌলের ক্ষেত্রে হয়, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট দেখো, এরা পর্যায় সারণীর, এই যে একটু আগে বললাম আইসোটোপ মানে একই স্থান, তাহলে বলতে পারি এরা পর্যায় সারণীর, এরা হচ্ছে কি পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে, অর্থাৎ একই জায়গায়। দেখো যতগুলো কার্বন রয়েছে ভাইয়া, যতগুলো কার্বন রয়েছে সবগুলো কার্বনই একটা স্থানে রয়েছে, যতগুলো অক্সিজেন রয়েছে তার পর্যায় সারণীতে তার স্থান একটা স্থানে রয়েছে, সবগুলো এক স্থানে অবস্থান করতেছে। এবং ক্লোরিনের ক্ষেত্রেও সেম, যতগুলো ক্লোরিন পরমাণু মানে প্রকৃতিতে পাওয়া যায় আইসোটোপ সবগুলো একটা স্থানে রয়েছে, তাই এদের বলা হয়েছে এরা পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে থাকে। তারপরে চলে আসো যে এদের রাসায়নিক ধর্ম একই, যেহেতু দেখো সবগুলো কার্বন, এখানে সবগুলো অক্সিজেন, সবগুলো হচ্ছে ক্লোরিন, তাহলে দেখো তো সবগুলো কার্বনের রাসায়নিক ধর্ম যে বিক্রিয়া, সাপোজ কার্বন 12 হোক, কার্বন 13 হোক, কার্বন 14 হোক, প্রত্যেকটা কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তার মানে তার রাসায়নিক ধর্মটা কি আছে, সেম। শুধু কি ভিন্ন রে ভাইয়া, ভৌত ধর্মগুলো ভিন্ন, কারণ প্রত্যেকের যেহেতু ভর চেঞ্জ। আচ্ছা বলো তো ভাইয়া, ভৌত ধর্ম বলতে আমরা কি বুঝি? পরমাণুর ভৌত ধর্ম বলতে আমরা মেনলি বুঝি পারমাণবিক যে ভর, তার বাহ্যিক ভর, বাহ্যিক ভৌত অবস্থার পরিবর্তন, এগুলো ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়, ইন্টারনাল চেঞ্জ, মানে ভিতরে যে চেঞ্জ। তাহলে আমাদের এই জায়গায় রাসায়নিক ধর্ম ক্ষেত্রে চলে আসবো, তাহলে এরা দেখো যে এদের রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভৌত ধর্ম কি বলা হয়েছে বলতো, ভিন্ন ভিন্ন। এরপরে চলে আসো যে মোটামুটি শেষ। এবার চলে আসবো হচ্ছে কি যে আইসোবার। দেখো আইসোটোপ আমরা মোটামুটি শেষ করলাম। দেখো আইসোটোপের আমরা যা আছে সবগুলো মোটামুটি শেষ করে দিলাম। আইসোটোপ কাকে বলে, উদাহরণ কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ, কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপ, কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এমসিকিউ আছে কার্বনের কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা তার পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, এটা লিখে রাখতে পারো ভাইয়া, এটা হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এবং এই কার্বন 14 কে ডেটিং কার্বন বলে। কথা হচ্ছে কেন ডেটিং কার্বন বলে, কারণ হচ্ছে এই কার্বন 14 দ্বারা যেহেতু পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, ডেট সময় নির্ণয় করা হয়, তাই এটাকে বলা হয় ডেটিং কার্বন। কি কার্বন বলা হয়, ডেটিং কার্বন। তাহলে এই যে কার্বন 14 রূপে অনেক কিছু পড়লাম, পৃথিবীর বয়স নির্ণয় করতে কোনটি ব্যবহার করা, প্রচুর এমসিকিউ আছে ভাইয়া, কার্বন 14 ব্যবহার করা হয়। এবং কার্বন 14 কি আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14 কে কি বলা হয়, ডেটিং কার্বন বলা হয়। ডেটিং এটা প্রেমে ডেটিং না, কিন্তু এটা ডেটিং, ডেট মানে সময়, টাইম নির্ণয় করা হয়, ডেটিং কার্বন, এটা যে ডেটিং কার্বন বলে। তাহলে এই যে আমাদের আইসোটোপ গুলো পেলাম, তাহলে আমরা এখান থেকে ফলাফল কি পেলাম, যে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আইসোটোপ বলে। এবং আইসোটোপের বৈশিষ্ট্যগুলো আমরা একে একে সবগুলো বুঝলাম। এবার আমরা চলে আসবো আইসোবারে। ওকে, আমরা এখন চলে আসি আইসোবার। দেখো ভাইয়া আইসোবার কাকে বলে, তো আমরা সবাই জানি আইসো মানে হচ্ছে একই। আমি বলা হয়েছে কি, দেখো আইসো মানে হচ্ছে একই বা সমান, একই বা সমান, আর বার মানে হচ্ছে ভর সংখ্যা। তো আমরা জানি দেখো একটা পরমাণুতে স্থায়ী জিনিস কয়টা, আমরা যে মূল কণিকাগুলো পড়েছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা, এই যে আমাদের 3টা মূল কণিকা এবং তার ভর, এই 4টা বিষয়ের মধ্যে আমরা ইলেকট্রনকে হিসাবের বাইরে রেখেছিলাম। আমাদের এখানে অ্যাকচুয়ালি থাকতেছে যে প্রোটন, নিউট্রন, ভর। তো দেখো তোমরা একটু কষ্ট করে যে আমাদের এই জায়গাতে আইসো মানে একই, আইসো মানে বলা হয়েছে একই বা সমান, এবং দেখো ভর সংখ্যা,
তো কি সংখ্যা সমান? ভর সংখ্যা যখন সমান হচ্ছে তখন আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি হচ্ছে? পরস্পর ভিন্ন। তাহলে আইসোবারের কথাটা হচ্ছে এরকম যে দুই বা ততোধিক বা তার একাধিক মৌলগুলোর মধ্যে, পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা একই থাকে কিন্তু তার প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে এদের আমরা কি বলতে পারি? আইসোবার বলতে পারি। দেখো আমরা সামনে এগোই তাহলে আরো সহজে বুঝতে পারবো ভাইয়া। দেখো যে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই, আমাদের ভর সংখ্যা কি আছে? একই, কিন্তু তার প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আমরা বলতে পারি কি? আইসোপার। তাহলে দেখো আইসোটোপের ক্ষেত্রে ছিল কি? প্রোটন সংখ্যা সমান, আর কারণ আইসোটোপের লাস্টে ছিল প্রোটন সংখ্যা সমান, এবং আইসোবারের মধ্যে পার থেকে ভর পাচ্ছি, এখানে ভর সংখ্যা সমান। আর যদি পরমাণুর ভর সংখ্যা সমান হয় তাহলে তার প্রোটন এবং নিউট্রন সংখ্যা পরস্পর কি হয়? ভিন্ন ভিন্ন। এদের পরস্পর বলতে পারি আইসোপার। আমরা একটু উদাহরণের দিকে যাই তাহলে আরো সহজে ক্লিয়ার হতে পারবো ভাইয়া। দেখো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন 14 এবং নাইট্রোজেন 14। এখানে দেখো কার্বন 14, দেখো এই যে কার্বন 14 ভর এবং নাইট্রোজেনের 14 ভর, এই দুটার ভর সংখ্যা আছে কি ভাইয়া? একই। ভর সংখ্যা যেহেতু এখানে একই তাহলে এরা বলতে পারি এরা পরস্পর হচ্ছে আইসোপার। এবং এদের প্রোটন সংখ্যা দেখো, এর প্রোটন সংখ্যা 6 এবং এর প্রোটন সংখ্যা 7, এরা পরস্পর ভিন্ন ভিন্ন। এবং এদের নিউটন সংখ্যা যদি চেক করতে যাই ভাইয়া, দেখো এর নিউটন সংখ্যা হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 8, এবং নাইট্রোজেনের নিউটন সংখ্যা এখানে পাচ্ছি 14 থেকে 7 বাদ দিলে পাচ্ছি আমরা কে? 7। তাহলে এই জায়গায় দেখো কার্বনের নিউটন সংখ্যা হচ্ছে 8 এবং নাইট্রোজেন নিউটন সংখ্যা 7, যেটা পরস্পর ভিন্ন। এবং তুমি দেখো এখানে সিলিকনের ক্ষেত্রে দেখো ভাইয়া, সিলিকন 28 আর অ্যালুমিনিয়াম 28, এদের পরস্পর ভর সংখ্যা কি আছে? একই, কিন্তু এদের প্রোটন সংখ্যা দেখো ভাইয়া ভিন্ন আছে। এবার আমরা নিউটন সংখ্যাটা চেক করব। এর নিউটন সংখ্যা পাচ্ছি 14 এবং এর নিউটন সংখ্যা পাওয়া যাচ্ছে 15, কারণ 28 থেকে 13 বাদ দিলে পাওয়া যায় 15। তাহলে দেখো এদের নিউটন সংখ্যা পরস্পর কি পাচ্ছে? ভিন্ন ভিন্ন, এবং ভর সংখ্যা কিন্তু একই এবং প্রোটনের ভিন্ন, তাহলে এরা পরস্পর আইসোবার। এছাড়াও আমরা আরেকটা পেতে পারি, দেখো ভাইয়া আইসোবারের ক্ষেত্রে, যেমন কপার 2964, জিঙ্ক, কপার 2964 এবং জিঙ্ক হচ্ছে 30, জিঙ্ক 30 হচ্ছে 64। দেখো এই জায়গায় কপার 64 এবং জিঙ্ক 64, এদের পরস্পর ভর সংখ্যা একই, এরও ভর 64, এরও ভর 64, এবং এদের প্রোটন এবং দেখো প্রোটন এবং এই যে নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন আসবে। নিউটন সংখ্যা যদি চেক করো, দেখো এর নিউটন সংখ্যা দাঁড়ায় কত ভাইয়া বলো তো? এর নিউটন সংখ্যা দাঁড়ায় হচ্ছে 35 আর এর নিউটন সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 34। দেখো এদের প্রোটন এবং নিউটন পরস্পর ভিন্ন ভিন্ন, কিন্তু ভর সঙ্গে গিয়েছে একই, তাহলে এরা পরস্পর আইসোপার। এর পরেরটা আমি চলে আসবো ভাইয়া আমাদের। পরেরটা হচ্ছে, তাহলে এরা একটা জিনিস লক্ষ্য করো যে এই মৌলগুলো ভিন্ন ভিন্ন কিন্তু এর ভরগুলো গিয়েছে একই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দেখো যে একই মৌলের, দেখো ভিন্ন ভিন্ন মৌলের, দেখো ভাইয়া ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর কি বলি? আইসোপার। মৌল ভিন্ন ভিন্ন কিন্তু ভর সঙ্গে কি একই, তাদেরকে পরস্পর আমরা বলতে পারি কি? আইসোবার। এবার আমরা চলে আসবো আইসোবারের বৈশিষ্ট্যতে। দেখো ভাইয়া শুরু করি আমরা আইসোবারের বৈশিষ্ট্য টার্মে আমরা চলে আসি। তাহলে এক্ষেত্রে তুমি দেখো যে এর বৈশিষ্ট্যগুলো কি কি। সর্বপ্রথম তুমি দেখো যে এরা কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে, এটা বলে দেওয়া হয়েছে, দেখো এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে ঘটতেছে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। ওকে ফাইন। 2 নম্বর বৈশিষ্ট্য চলে আসো, যে মৌল যদি ভিন্ন ভিন্ন হয়, তোমরাই বলো তো ভাইয়া এদের পজিশনটা অবস্থান এক জায়গায় হবে না ভিন্ন ভিন্ন জায়গায় হবে? যেহেতু এই মৌলগুলো ভিন্ন ভিন্ন তাই এদের পজিশনতে অবস্থান কি হবে? ভিন্ন ভিন্ন। এবং তারপরে যদি চলে আসি, দেখো যেহেতু তার পজিশনতে অবস্থান ভিন্ন ভিন্ন এবং মৌলগুলো ভিন্ন ভিন্ন, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? যে এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, যেহেতু মৌলগুলো ভিন্ন তাহলে এদের আচার আচরণে কোনো মিল পাওয়া যাবে না, তাহলে বলতে পারি এদের রাসায়নিক ও ভৌত ধর্ম পরস্পর কি হবে? ভিন্ন ভিন্ন। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আমরা নিতে পারি সেটা 4 নম্বর বৈশিষ্ট্য, সংজ্ঞা। এই যে আমরা এখানে সংজ্ঞাটা যেটা করেছি ভাইয়া, দেখো যে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোবার বলে।
এই যে আইসোবার এই সংজ্ঞাটা যখন আমরা বৈশিষ্ট্য চাইবো তখন আমরা ইউজ করতে পারবো। আমাদের এই টার্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এবং যারা একাডেমি থাকবে তাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ এবং খ। এখানে এই যে আইসোবার এই টপিকটা আমাদের কয়েন আগে এবং উদাহরণগুলো সবগুলো লাগবে হচ্ছে এমসিকিউ। তাহলে এই যে পয়েন্টগুলো কোনটা কার জন্য পড়তেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি রসায়ন প্রথম পত্রর গুণগত রসায়নের আমরা দ্বিতীয় লেকচারের অংশ হিসাবে। আমরা দেখো, আমার নাম মোহাম্মদ শাহিন আলম, কেমিস্ট্রি ওয়ার্ল্ডের ওনার। আজকে আমি তোমাদের পড়াবো আইসোটোন। ওকে, দেখো ভাইয়া, আইসোটোন কাকে বলে? আইসোটোন হচ্ছে, আমরা গত ক্লাসে আমরা দেখছি, এখানে দেখো আইসোটোন হচ্ছে, আইসো মানে হচ্ছে ইলেকট্রন। দেখো আইসো মানে হচ্ছে সমান বা একই, আইসো মানে সমান বা একই, নতে হচ্ছে নিউট্রন। তাহলে কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, দেখো আমাদের মৌলের মেইন জিনিস কি কি ছিল? প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা। কারণ আইসোটোনের লাস্টে নতে নিউট্রন, যদি নিউট্রন সংখ্যা সমান হয়, প্রোটন এবং ভর সংখ্যা পরস্পর কি হবে? ভিন্ন ভিন্ন। প্রোটন এবং ভর সংখ্যা পরস্পর কি হবে? ভিন্ন ভিন্ন। তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর আইসোটোন। দেখো ভাইয়া, এই জায়গাটাতে হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে কি, যে এরা কাদের ক্ষেত্রে হয়, আমরা কিভাবে কি করব। দেখো আইসোটোন হচ্ছে, দেখো যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা একই, যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা একই, যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোটোন বলে। তাহলে যদি কোনো পরমাণুর একাধিক পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা একই হয় কিন্তু প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদেরকে পরস্পর বলবো আমরা আইসোটোন। দেখো উদাহরণ যদি যাই, তাহলে সেক্ষেত্রে দিতে পারি, এই যে দেখো, এটা খুবই খুবই মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা উদাহরণ ভাইয়া। তুমি এটা 100% ইউজ করতে পারো। যদি আমার আইসোটোনের কোনো উদাহরণ আছে, এই উদাহরণটা প্রচুর পরিমাণে আছে। তো তুমি এখানে লক্ষ্য করো, কার্বন 6 এবং 14, কার্বন 6 এবং 14 এর নিউট্রন সংখ্যা কত? দেখো এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8, অক্সিজেন 816 এর নিউট্রন সংখ্যা হচ্ছে, দেখো 16 থেকে 8 বাদ দিলে 8 হয়। আমরা সবাই জানি A = P + N, তাহলে N সমান A মাইনাস কি রে ভাইয়া? P। আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে থাকি। এবং এখানে তুমি দেখো সিলিকনের ক্ষেত্রে এই জায়গাতে নিউট্রন সংখ্যা কত আছে? এই জায়গায় নিউট্রন সংখ্যা হচ্ছে, সিলিকনের ক্ষেত্রে আমাদের 28 থেকে 14 বাদ দিলে হয় এখানে 14টা নিউট্রন। এখানে দেখো 27 থেকে 13 বাদ দিলে এখানে নিউট্রন সংখ্যা হবে, এটা বলতো 14টি। এখানে নিউট্রন সংখ্যা হবে কতটি? 14টি। তাহলে এই যে এখানে 14টি পেলাম, এখানে 14টি পেলাম। তাহলে দেখো এদের নিউট্রন সংখ্যা পরস্পর সমান আছে, তাহলে এরা পরস্পর আইসোটোন। যখন তুমি দেখবা দুটি পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা একই থাকে, তারা পরস্পর হচ্ছে আইসোটোন। কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখব। দেখো এর বৈশিষ্ট্য, এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে, তুমি দেখো ভাইয়া, এরা কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়েছে, এরা কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। এই যে দেখো, এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। 2 নম্বর পয়েন্টে চলে আসো, যে এদের পজিশনিত অবস্থান ভিন্ন ভিন্ন। কথা সত্য ভাইয়া, এদের পজিশনিত অবস্থান তো অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। কারণ দেখো আমাদের এই জায়গাটায় এখানে কার্বন আর অক্সিজেন যে দুটো ভিন্ন ভিন্ন মৌল, তাহলে এদের পজিশনিত অবস্থান কি হবে? ভিন্ন ভিন্ন হবে। এবার তুমি দেখো ভাইয়া, যে এদের রাসায়নিক প্রভাব ধরো ভিন্ন, অবশ্যই, কারণ মৌল তো ভিন্ন ভিন্ন। দেখো মৌল তো ভিন্ন ভিন্ন, রাসায়নিক
উভয় ধর্ম তো অবশ্যই তোমার কি হতে হবে, ভিন্ন ভিন্ন হতে হবে। তারপর চলে আসো যে এদের হচ্ছে সংজ্ঞাটা এর বৈশিষ্ট্য হিসেবে কাজ করতে পারে। যে এখানে তুমি চাইলে লিখতে পারো কি ভাইয়া, যে এই যে সংজ্ঞাটা এখানে তুমি ইনক্লুড করে দিতে পারো তার বৈশিষ্ট্য হিসাবে। আমাদের এই এই জিনিসটা আসবে কয়ে, এগুলো আসবে এমসিকিউতে, এবং এটা আসবে খ বা এমসিকিউ। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ক্ষয়ের কোশ্চেনে আসে অথবা এমসিকিউতে এসে থাকে। ঠিক আছে, এখন আমরা চলে আসবো কোথায়, দেখো ভাইয়া পরবর্তী স্টেপে। দেখো যে এখন যে টপিকটা আসবে সেটা হচ্ছে কি খুবই 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 ইম্পর্টেন্ট, আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন। এখন দেখো আইসো ইলেকট্রনের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু একটা জিনিস দেখো, আমরা যখন পড়তেছিলাম আমরা বলছিলাম কি যে প্রোটন নিউট্রন ভর সংখ্যা আলোচনা করব, ইলেকট্রনটাকে আমরা হিসাবের বাইরে বের করে ফেলে দেব। আমরা প্রোটন নিউট্রন আর ভর সংখ্যা তিনটা নিয়ে আলোচনা করব, ইলেকট্রনকে হিসাবের বাইরে ফেলে দেব। ইলেকট্রনকে হিসাবের বাইরে ফেলে দাও, তাহলে এই ক্ষেত্রে আমার এখন করণীয় কি ছিল? তো আমরা যে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, আইসোবারে ভর সংখ্যা সমান ছিল, আইসোটোনে নিউটন সংখ্যা সমান ছিল। এখন হচ্ছে আইসো ইলেকট্রন। এই যে আমরা একটু বারবারই বললাম আইসো মানে কি সমান বা একই, আইসো মানে হচ্ছে সমান বা একই। আর এখানে আছে কি রে ভাইয়া ইলেকট্রন। আইসো মানে সমান বা একই, আর এই জায়গায় আছে কি ইলেকট্রন। তাহলে আমাদের এখানে আইসো ইলেকট্রন হচ্ছে। আইসো ইলেকট্রন মানে কি একই ইলেকট্রন। আর যার নাম ভাই আইসো ইলেকট্রন তার নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক। একটা বিষয় আছে এখানে, আমরা যখন আইসোটোপ, আইসোবার এবং আইসোটন পড়েছি, দেখো প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে একটা বলা ছিল কি যে যে সকল পরমাণু, তার মিনিং হচ্ছে যে আইসোটোপ, আইসোবার এবং আইসোটন এরা শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে সম্ভব হয়, শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে সম্ভব হয়, অন্যগুলো পরমাণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। যে সকল, তাহলে এক্ষেত্রে তুমি দেখো যে আমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটন, আইসোটোপ এবং আইসোবার এবং আইসোটন শুধুমাত্র কার ক্ষেত্রে সম্ভব হয়? পরমাণুর ক্ষেত্রে সম্ভব হয়, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু আইসো ইলেকট্রন ভাইয়া সবার ক্ষেত্রে হয়। দেখো তাহলে সংজ্ঞা দেখলে বুঝতে পারবা যে যে সকল পরমাণু, যে সকল পরমাণু অণু আয়নের, যে সকল পরমাণু অণু আয়নের ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পর আইসো ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রন বলে। কি বললাম? যে সকল পরমাণু অণু আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলতে পারি পরস্পর আইসো ইলেকট্রনিক। তাহলে তুমি দেখো ভাইয়া আইসো ইলেকট্রনটা পরমাণু, অণু, আয়ন সবার ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রে হয়। তাহলে এবার আমরা চলে আসি যে এর উদাহরণ বিষয়গুলো আমরা যদি দেখতে যাই, তাহলে দেখো আইসো ইলেকট্রন হচ্ছে যেমন এই ক্ষেত্রে দেখো এই যে যৌগটি দেওয়া আছে, আমরা আরো কয়েকটা যৌগ লিখতে পারি, NH4+। এর সাথে তুমি দেখো এখানে কিন্তু একটা পরমাণু নিয়েছি। দেখো ভাইয়া এই জায়গায় এটা কিন্তু পরমাণু, এটা ক্যাটায়ন, এটাও ক্যাটায়ন, এটা অ্যানায়ন, এটা অণু, এটা হচ্ছে আয়ন। দেখো ভাইয়া এই জায়গায় যে কাজটা আমাদের করা লেগেছে সেটা হচ্ছে কি যে এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে। আমরা জানি একটা মৌলের ভিতরে যদি কোনো আধান বা চার্জ না থাকে, যতটি প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তুমি দেখো এখানে নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে, এখানে প্রোটন কয়টা আছে? 10টা। কোনো আধান নাই, তাহলে আধান 0, তাহলে নিয়নে ইলেকট্রন 10টা। এখানে দেখো সোডিয়াম ভাইয়া 11, সোডিয়ামের কাছে প্রোটন রয়েছে 11টা, ইলেকট্রন ছিল 11টা। একটা চলে গেছে ভাইয়া, কারণ এখানে সোডিয়াম প্লাস লেখা আছে, বর্তমান ইলেকট্রন কয়টা আছে? 10টা। অ্যালুমিনিয়ামে আমার প্রোটন সংখ্যা 13টা, তাহলে ইলেকট্রন 13টা ছিল,
এখান থেকে 3 চার্জ সৃষ্টি করেছে, 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে বর্তমান ইলেকট্রন আছে কয়টা? 10টা। এক্ষেত্রে তুমি এখানে দেখো, এখানে অক্সিজেনে এখানে 2 হবে, অক্সিজেন 2 আছে। তো অক্সিজেন 2 এর ক্ষেত্রে এই জায়গাটাতে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে অক্সিজেনের যে প্রোটন রয়েছে কয়টা? 8টা। ইলেকট্রন দিয়েছে কয়টা? 2টা। তাহলে 2টা দিয়েছে না নিয়েছে? মাইনাস 2টা নিয়েছে। 2টা যদি নিয়ে থাকে, আগে ইলেকট্রন ছিল 8টা আর সে 2টা গ্রহণ করেছে, তাহলে বর্তমান তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এবং এই জায়গাটা তুমি দেখো ভাইয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কতটি আছে? একটা নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 7, তাহলে ইলেকট্রন ছিল 7টা। ইলেকট্রন ছিল কয়টা? 7টা। আর হাইড্রোজেনের ইলেকট্রন আছে কয়টা? 3টা। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের 7টা আর 3টা হাইড্রোজেন ইলেকট্রন রয়েছে 3টা, টোটাল ইলেকট্রন 10। অ্যামোনিয়ামের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, তাহলে অ্যামোনিয়ামে একটা নাইট্রোজেনে ইলেকট্রন রয়েছে 7টা এবং এখানে হাইড্রোজেন রয়েছে কয়টা ভাইয়া? 4টা। 4টা হাইড্রোজেনে ইলেকট্রন রয়েছে 4টা আর প্লাস একটা চলে গেছে -1, তাহলে বর্তমান তার ইলেকট্রন রয়েছে 11 - 1 = 10টি। একটা জিনিস তোমরা লক্ষ্য করো ভাইয়া, যে এখানে সবার ক্ষেত্রে এক্ষেত্রে 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 সবার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কি আছে রে ভাইয়া? সমান। তাহলে এরা পরস্পরে হচ্ছে আইসো ইলেকট্রন, পরস্পরে কি? আইসো ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক। আমরা আরো কিছু জিনিস দেখব, যে তার আগে আমরা কিছু জিনিস আরো দুটো তোমরা করে দেখো তো আমাকে। আমরা আরো দেখবো যে CO3 2 NO3 এদের ইলেকট্রন সংখ্যা তোমরা বের করবা, এবং SO4 2 এবং PO4 2 এই দুইটার ইলেকট্রন সংখ্যা আমরা বের করে দেখি, তাহলে বুঝতে পারবো এর আইসো ইলেকট্রনিক হবে কি না। তাহলে এর আইসো ইলেকট্রনিক হবে কি না আমরা এখন বের করে দেখব। CO3 2 এর ক্ষেত্রে আমরা দেখছি এখানে কার্বন কয়টা আছে ভাইয়া? কার্বন রয়েছে একটা। একটা কার্বনে ইলেকট্রন থাকে কয়টা ভাইয়া? একটা ইলেকট্রন থাকে 6টা। 1 × 6 1 × 6। এর অক্সিজেন রয়েছে 3টা, 3 × 8 আর 2 দুটো গ্রহণ করেছে। তাহলে দেখো মোট ইলেকট্রন সংখ্যা 6 + 3 = 24 + 2 = 32টি। আর ক্ষেত্রে পেলাম কার্বন আয়নের ক্ষেত্রে। এবার আমরা করব নাইট্রেট আয়নের ক্ষেত্রে। এখানে নাইট্রেট আয়নে নাইট্রোজেন রয়েছে একটা, 1 × 7, একটা নাইট্রোজেনের ইলেকট্রন রয়েছে 7টা। এখানে অক্সিজেন রয়েছে 3টা, 3 × 8 আর এখানে -1 আছে, একটা গ্রহণ করেছে। তাহলে এক্ষেত্রে পাচ্ছি দেখো 7 + 4 = 24 + 1 = 32। তাহলে দেখো এদের ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে, তাহলে বলতে পারি এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, এরা পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক। এবার দেখো SO4 2 আর PO4 3 এদের ক্ষেত্রে আমরা কি করব? SO4 2 আর 3 দেখো PO4 3 এখানে সালফার রয়েছে একটা সালফার ইলেকট্রন রয়েছে 16টা। এখানে অক্সিজেন রয়েছে 4টা, 4 × 8 আর দুটো ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। আমরা যদি যাই 16 + 32 + 2 34 + 16 এটা হচ্ছে 50টি। কয়টি আছে? 50টি। PO4 3 এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এখানে ফসফরাস পরমাণু রয়েছে কয়টা? লক্ষ্য করো ভাইয়া, ফসফরাস পরমাণু রয়েছে কয়টা? ফসফরাস পরমাণু রয়েছে একটা, 1 × 15 ফসফরাস একটি রয়েছে। এখানে অক্সিজেন রয়েছে কয়টা ভাইয়া? 4টা। একটা অক্সিজেনের ইলেকট্রন থাকে কয়টা? 8টা। যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, আমরা জানি একটা মোলের যতটি প্রোটন সংখ্যা তার সমান সংখ্যা থাকে ইলেকট্রন। তাহলে অক্সিজেন এখানে রয়েছে 4টা, তাহলে 4 × 4 × 8 আর 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে টোটাল হচ্ছে দেখো 15 + 32 + 3, তাহলে এখানে হচ্ছে
18 তিনে হচ্ছে 50টি। তাহলে টোটাল আমার এখানেও 50টি, এখানেও 50টি। এরা পরস্পর কে আইসো ইলেকট্রন, এরা হচ্ছে আইসো ইলেকট্রন। এরা হচ্ছে আইসো ইলেকট্রন। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা সবাই একটু দ্রুত বুঝে তুলে নিও। আমি আমি আবার একটু রিপিট দিচ্ছি। দেখো, কার্বনেট এবং নাইট্রেট আয়নের মধ্যে কার্বনেট এবং নাইট্রেট আয়নের ইলেকট্রন সংখ্যা বের করতে হতে পারে। কোন একটা আয়ন দিক এগুলো প্রচুর পরিমাণে রিসেন্ট ভাইয়া। এই আইসো ইলেকট্রন আমরা যদি বলি করি যে আইসো জিনিসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আইসো ইলেকট্রন রিসেন্ট, ঢাবি বলো, রাবি বলো, একাডেমি বলো, প্রত্যেকটা জায়গায় হিউজ কোশ্চেন। এই যে আইসো ইলেকট্রনটার উপরে এত বেশি কোশ্চেন যা বলার মতো না। দেখো, আমরা আইসো ইলেকট্রন টপিকের এখানে চলে আসতেছি, যে কারণে আমরা দেখো আইসো ইলেকট্রন আমরা কাকে বলতেছি। আইসো ইলেকট্রন হচ্ছে যে সকল পরমাণু অণু আয়নের ইলেকট্রন সংখ্যা সমান থাকে তারাই পরস্পর আইসো ইলেকট্রন। আমরা আইসো ইলেকট্রনের দেখো কার্বন এবং নাইট্রেটের মধ্যে এর আইসো ইলেকট্রন হবে কিনা। কোন যৌগ বা আয়ন থাকলে যখন তুমি ইলেকট্রন সংখ্যা বের করবা, ওই মৌলের যেটা প্রোটন সংখ্যা থাকে আমরা জানি পরমাণু অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এবং আধান যেটা থাকে সেটা ইলেকট্রন দিলে এবং নিলে হয়। তো এখানে তুমি লক্ষ্য করো, কার্বন কার্বন কয়টা গ্রহণ, কার্বন ইলেকট্রন ছিল কয়টা, 6টা। তাহলে 6টা। এখানে এখানে অক্সিজেন ছিল কয়টা, 3টা। এক একটা অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8টা, 3 8 24, আর দুটা -2 গ্রহণ করেছে। এবং নাইট্রেটের ক্ষেত্রে সেম, একটা একটা নাইট্রোজেনে 7টা ইলেকট্রন ছিল, এবং অক্সিজেন 3টা রয়েছে, 3 8 24টা ইলেকট্রন, এবং একটা গ্রহণ করেছে মোট 32টা। সালফেট এবং ফসফেটের ক্ষেত্রে আমরা সেম 50টি এবং 50টি করে পাচ্ছি। এরা এই যে ইলেকট্রন সংখ্যা যেটা সমান হয়েছে, তাই এরা পরস্পর বলতে পারে আইসো ইলেকট্রন। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা এখন নেক্সট টপিকে চলে আসছি। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কয়েকবার প্র্যাকটিস করবা। আমি আবার বলি, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, মোস্ট অফ ইম্পর্টেন্ট। আমরা নেক্সট টপিকে চলে গেলাম, সেটা হচ্ছে যোজন বা যোজ্যতা ইলেকট্রন। এটা খুবই খুবই ইজি একটা টপিক ভাইয়া, তোমাদের এসএসসির বইয়ে ছিল এটা, পঞ্চম অধ্যায়ে। তো দেখো, আমাদের এসএসসিতে তোমরা যখন পড়েছিলা তখন তোমরা এটা পড়ে থাকার কথা, যোজ্যতা ইলেকট্রন। আমাদের ইন্টারেস্ট এটা যোজন ইলেকট্রন নামে কোশ্চেন আসবে। এখন যোজন ইলেকট্রন আর যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? তোমরা সবাই জানো, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সেই ইলেকট্রন যে একটা পরমাণু বা আয়ন বা অণুর বহিঃস্থ শক্তি স্তরের বাকি বহিঃস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় যোজন ইলেকট্রন। আমরা একটু আগে যেটা পড়তেছিলাম সেটা টোটাল ইলেকট্রন সংখ্যা, একটা পরমাণুর ভিতরে যতটি ইলেকট্রন থাকে টোটালটা আমরা বের করছিলাম, ওটা হচ্ছে আইসো ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যাটা বের করছিলাম। কিন্তু যখন তুমি যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রনে চলে আসবা, যোজন ইলেকট্রন বা যোজন ইলেকট্রন চলে আসতে চাচ্ছ, তখন তোমাকে দেখতে হবে ওই পরমাণু বা আয়নের তার সর্ববহিঃস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। পয়েন্টেড, তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এখানে আমরা যদি চলে আসি, যোজন ইলেকট্রন কাকে বলে। দেখো, একটি অণু বা পরমাণু, দেখো একটি অণু বা পরমাণু বা আয়নের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ বা বহিঃস্থ বা যোজ্যতা শক্তি স্তর। আমরা জানি একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে তার বহিঃস্থ শক্তি স্তর বা যোজ্যতা শক্তি স্তর বলে থাকে। বহিঃস্থ শক্তি স্তর বা যোজ্যতা শক্তি স্তরের মোট যে ইলেকট্রন সংখ্যাকে তার যোজন ইলেকট্রন বলে। মোট ইলেকট্রন সংখ্যা কি বলা হচ্ছে? যোজন ইলেকট্রন। দেখো ভাইয়া, যে আমাদের কোশ্চেনে যদি আসি, আমি আবার রিপিট দিচ্ছি, দেখো একটি অণু পরমাণু আয়ন সবার ক্ষেত্রে তার বহিঃশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে তার কি বলা হয়? যোজন ইলেকট্রন বলে। ওকে, আমরা যোজন ইলেকট্রনের উদাহরণ যাই। এই যে S2O3 এর যোজন ইলেকট্রন কত? 2 এর যোজন ইলেকট্রন কত? আমাদের এক্ষেত্রে এটা হবে, দেখো S2O3 এর যোজন ইলেকট্রন। ভাই এটা ঢাবির কোশ্চেন। তো দেখো এখানে যোজন ইলেকট্রন যেন আমরা বের করব, যোজন ইলেকট্রন এখানে সালফার কটা? 2টা আছে।
একটা সালফার 32 ইলেকট্রন কত আছে? সালফার 16 ভাইয়া, দেখো সালফার 16 266, 32 ইলেকট্রন রয়েছে 6টা, 286 মিস্টেক 286, তার 32 ইলেকট্রন রয়েছে কয়টা? 6টা। তাহলে সালফার 32 6টা রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে, অক্সিজেন 826, তার 32 ইলেকট্রন রয়েছে কয়টা? 6টা। অক্সিজেনের 32 ইলেকট্রন রয়েছে 6টা, সালফার 32 ইলেকট্রন রয়েছে কয়টা? 6টা। তাহলে এখানে দেখো সালফার দুটো আছে 2 × 6 প্লাস অক্সিজেন রয়েছে কয়টা? 3টা, একটা অক্সিজেন রয়েছে 6টা প্লাস এই যে 2 - 2 ইলেকট্রন দিয়েছে, তাহলে দুটো কি করবে? গ্রহণ। 6 × 2 = 12, 3 × 6 = 18 প্লাস 2 সমান সমান কত ডিগ্রি ভাইয়া? 32টি, সমান সমান হচ্ছে 32টি। এই 32টি হচ্ছে টোটাল ইলেকট্রন, তার যোজ্যন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। আমাদের তাহলে H2 থায়োসালফাইড যেটা আয়ন H2O3 2- এর যোজন ইলেকট্রন কতটি হবে? 32টি। আমাদের এখানে মোট ইলেকট্রন না, যোজন ইলেকট্রন। যখন তোমাকে দেখবে যোজন ইলেকট্রন বের করতে বলবে, তখন তোমরা সর্বশেষ শক্তি স্তরের যে মোট ইলেকট্রনগুলো তুমি কাউন্ট করে যোগ করবা, তাহলে তুমি কি পেয়ে যাবা? যোজন ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন এবং যোজন ইলেকট্রনের পড়াশোনা। ওকে, তারপরে আসি দেখো যে এই যে উত্তর দেওয়া আছে আমরা বের করলাম, দেখালাম। নোট কথা, নোট নাম্বার 1, নোট কথা, নোট নাম্বার 1 ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই। ভাই তোমাকে আমি বলে দিতে পারি এটা 100% মানে আসবে, প্রচুর ইম্পর্টেন্ট। নোটে 1 নম্বর নোট, প্রকৃতিতে সোডিয়াম ও গোল্ডের কোনো একাধিক আইসোটোপ নেই, কিন্তু এর কৃত্রিম আইসোটোপ রয়েছে। কিন্তু প্রাকৃতিকভাবে গোল্ড এবং সোডিয়ামের কোনো একাধিক আইসোটোপ নেই। ভাই এটা কতবার যে কোশ্চেন এসেছে তোমাকে আমি বলে বুঝতে পারবো না। কোশ্চেনটা কিভাবে আছে? এভাবে যে নিচের কোন মৌলটির অন্য কোনো আইসোটোপ নেই বা নিচের কোন মৌলটির একাধিক আইসোটোপ নেই, তাহলে সোডিয়াম পরমাণুর, সোডিয়াম এবং গোল্ড, সবচেয়ে বেশি সোডিয়াম প্রশ্ন অ্যান্সার বেশি আছে, সোডিয়াম এবং গোল্ড এই দুইটা মৌলের কোনো একাধিক আইসোটোপ নেই, মানে ওরা যে সোডিয়াম 23, 24, 25 কোনো কিছু পাওয়া যায় না। আই রিপিট, একমাত্র এই যে 118টা মৌলের মধ্যে দুইটা মৌল সোডিয়াম এবং গোল্ড, এদের কোনো একাধিক আইসোটোপ নেই। প্রকৃতি শুধু অনলি অন পিচ একটাই পাওয়া যায়, এই দুইটা মৌলের শুধু। বাকি 116টা মৌলেরই আইসোটোপ বিদ্যমান, শুধুমাত্র সোডিয়াম এবং গোল্ডের কোনো একাধিক আইসোটোপ নেই। এবার তোমরা চলে আসো পরবর্তী টার্মে ভাইয়া, দেখো যে 2 নাম্বার। আমরা যখন আইসোটোপ পড়েছি ভাইয়া, এই যে দেখো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই যে তিনটা শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়। আমি একটু আগে বারবার রিপিট দিচ্ছিলাম যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়, এরা শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে সম্ভব। আইসোটোপ, আইসোবার, আইসোটোন শুধুমাত্র কার ক্ষেত্রে সম্ভব? পরমাণুর ক্ষেত্রে সম্ভব, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু আইসো ইলেকট্রন সব ক্ষেত্রে, যখন আমরা আইসো ইলেকট্রন বের করলাম তখন দেখলাম এরা সব ক্ষেত্রে কাজ করে। কথা ক্লিয়ার? যারা আইসো ইলেকট্রন পড়ছিলাম আমরা দেখলাম সব ক্ষেত্রে আইসো ইলেকট্রন কিন্তু কাজ করে। এই দেখো এখানে অণু, পরমাণু, আয়ন সবার ক্ষেত্রে ছিল আইসো ইলেকট্রনের ক্ষেত্রে, কিন্তু আইসোটোপের ক্ষেত্রে শুধুমাত্র আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন শুধুমাত্র কার ক্ষেত্রে ছিল? এরা পরমাণুর ক্ষেত্রে ছিল, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। আমি আসলে কি বুঝতে পেরেছি? এই তিনটা জিনিস শুধুমাত্র পরমাণু ক্ষেত্রে বা আয়ন বা অণু ক্ষেত্রে যদি কখনো প্রোটন সংখ্যা, ভর সংখ্যা সমান থাকে, কখনো এরা আইসোটোপ, আইসোবার হতে পারবে না। ওকে, এবার হচ্ছে দেখো আইসোমার। আইসোমার কাকে বলে? দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা
একই, প্রোটন সংখ্যা ভর সংখ্যা একই, মানে সবকিছু একই ভাই, প্রোটন ভর ইলেকট্রন সবই একই, কিন্তু অভ্যন্তরীণ গঠন কাঠামো ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোমার বলে, পরস্পর আইসোমার বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠন কাঠামো ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর কি বলে? আইসোমার। আইসোমার কথাটা হচ্ছে কি, যে তুই বলতে পারো ভাই সবই তো একই। হ্যাঁ, এর প্রোটন নিউট্রন ভর সবই একই, শুধুমাত্র অভ্যন্তরীণ গঠন কাঠামো এবং তেজস্ক্রিয় ধর্ম, অভ্যন্তরীণ গঠন কাঠামো ও তেজস্ক্রিয় ধর্ম হবে, অভ্যন্তরীণ গঠন কাঠামো এবং কি তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন থাকে, তারাই হচ্ছে আইসোমার। এখন দেখো, যেমন হচ্ছে B511, B511, তুমি বলতে পারবে সবই তো একই। হ্যাঁ, যদি সবকিছু একই একই হয় তাহলে তারাই হবে আইসোমার। সবই একই হলে তারা কি পরস্পর আইসোমার। দেখো কিভাবে কি হচ্ছে, এদের প্রোটন নিউট্রন, এদের প্রোটন সংখ্যা সমান, এদের ভর সংখ্যাও সমান, এদের কি তুমি লক্ষ্য করো এদের নিউটন সংখ্যাও সমান, এদের নিউটন সংখ্যা হচ্ছে 6, এর নিউটন সংখ্যা 6, এর এভরিথিং সমান, তাহলে এরাই পরস্পর হচ্ছে আইসোমার। যখন তুমি দেখবা সবকিছু একই রয়েছে, শুধুমাত্র এদের কি রয়েছে ভিতরে ইন্টারনাল গঠন কাঠামো এবং তার তেজস্ক্রিয় ধর্ম, এবং তার কি ধর্ম, তেজস্ক্রিয় ধর্মটা কি থাকে, ভিন্ন থাকে। যে ইন্টারনাল চেঞ্জ এবং তেজস্ক্রিয় ধর্ম বাহ্যিক থেকে আমাদের বাহ্যিক যে প্রোটন নিউট্রন ভর আমরা পাচ্ছি, এরা সবকিছু একই থাকে, তারাই হচ্ছে পরস্পর আইসোমার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। আমরা তোমাদেরকে আশা রাখি আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রনিক এবং আইসোজন ইলেকট্রন, এবং আমরা লাস্ট অবধি পড়লাম আইসোমার, আমরা সবগুলো বিষয় বুঝতে পেরেছি। ঠিক আছে, আগামী নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।